হামিদ পলাইছে, কেমনে পলাইছে, কে কে দায়ী আমরা খুঁজে বের করছি। আজকের এপিসোডে প্রমাণ সহ সব দেখাই দেব। তবে তার আগে আমাদের কিছু জিনিস আলাপ করা দরকার। প্রফেসর ইউনূসের সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছি বিগত কয়েক মাস ধরে, কিন্তু ওনারা সেই সাপোর্টের মর্যাদা রাখেন নাই। একটা সরকারকে তার নৈতিক কর্তৃত্ব যোগায় রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের কাজ আমরা করে দিছি, কিন্তু কয়েকজন খায়া না খায়া জীবনের ঝুঁকি নিয়ে আমারে আর ইলিয়াসরে তো আওয়ামী লীগরা জবাই করার ঘোষণা দিছে, আর উপদেষ্টারা ক্ষমতা উপভোগ করে। আমি শুনি এই উপদেষ্টা এইটি উইটি যাচ্ছে দেশের বাইরে, কিন্তু এই প্রবাসীদের সাথে কথা বলার সময় হয় না ওনাদের। আমি নাম কইলাম না, কেউ যদি বিদেশে আসিয়া প্রবাসীদের সাথে কথা না বলে, দেখা না করে, একেবারে ঠ্যাং ভেঙে লুলা করে ফেরত পাঠাবেন দেশে। কার ছিলে ওরা সিন্নি খাইতেছে, ওই মোল্লা চিনল না এখনো। যাই হোক, হামিদরে চলে যাইতে দেওয়া নিয়ে আমরা তো কাহু কাউ করিচ্ছি, কিন্তু তারে এই 9 মাস মুক্ত বিহঙ্গের মতো থাকতে কে দিছে, কেন দিল? আবার দেখেন, হাসিনার কোনো প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে, হয় নাই। সব কয়টা দুর্বৃত্ত নির্বাচন কমিশনের সদস্য এখনো মুক্ত। জোকার হামিদকে রিমান্ডে নিয়ে 2টা ডলা দিলে গড়গড় করে সব বলিয়ে দিত, কিন্তু তারা ধরবে না। কেন ধরবে না? এটাই বন্দোবস্ত, এটাই এলিট সেটেলমেন্ট যা হয়েছে 5 থেকে 7ই আগস্ট। এই এলিট সেটেলমেন্ট কে করছে? আমরা প্রথম থেকে বলছি বিপ্লবী সরকার করতে। কারা বাধা দিছে এই বিপ্লবী সরকার করতে? কারা এই বুইরা খাটাস উপদেষ্টাদের ঠাইসে ঠাইসে ঢুকাইছে, অপদার্থদেরকে ঠেসে ঠেসে ঢুকাইছে, এখনো ঢুকাইতেছে? কারা রিকমেন্ড করছে, নাম প্রস্তাব করছে উপদেষ্টাদের? এর প্রথম দায় ছাত্রদের। নাহিদ, আসিফ, মাহফুজ এই 3 জন ক্রুশিয়াল ভূমিকা রাখছে উপদেষ্টা সিলেকশনে। এরপরে দ্বিতীয় দায় হইতেছে আসিফ নজরুলের, সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির বাইরে সিভিল সোসাইটির তরফ থেকে। তৃতীয় দায় রাজনৈতিক দলগুলোর, যারা নাম দিছে, বিএনপি, জামাত সহ যারা নাম দিছে। আর তারপরে চতুর্থ হইতেছে সুশীল সমাজ, যারাও নাম টাম দিচ্ছে আর কি। এছাড়া যারা এই সরকারে নানাভাবে নিজেদের লোক ঢুকাইছে, যেমন আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, শিরিন হক, এরকম স্টেক হোল্ডার আছে কিছু যারা সরকারের ঘনিষ্ঠ, তারা তাদের লোক ঢুকায়। উদাহরণ দেব, এই যে মনির হায়দারে বিশেষ সহকারী করে ঢুকাইছে আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার। কোন ক্রাইটেরিয়া নিছেন আপনারা? আমাদের কি কনক সারোয়ার ছিল না? তো ওরে নিতে পারতেন না ওই জায়গাটা? সেটা তো নিবেন না, সেটা তো নজরে আসবে না, চোখে পড়বে না। দিল্লি স্টারের গোলাম মর্তজারে ওয়াশিংটন পাঠিয়েছে প্রেস মিনিস্টার করে, তাও আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে, অ্যাম্বাসেডারের চাইতে উপরে, বাসের চেয়ে কোনসি বড়, কোন লিখছে ওইটি? আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার, খেয়াল রাখেন, এগুলোর জবাব দিতে হবে আপনাদের। হ্যাঁ, ভাইবেন না পার পেয়ে যাবেন সামে, কোনো মহাপুরুষ এসে আপনাকে বাঁচাবে না। হ্যাঁ, ঐক্যমত করিচ্ছেন, করবেন, কয়া দিলাম, করতে পারবেন, লিখে রাখতে পারেন। আমি বলে খেয়াল করিচ্ছি, ওই যমুনার যায় যারা ঢুকিচ্ছে না, তাদের কারো কারো গোয়ার তেল জমিচ্ছে, তেল 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 কেমনে বের করা লাগে আমি জানি। আইজার নাম টাম কইলাম না, আমি নাম ধরে কয়ে সব কয়টার আমল নামা কয়ে দেবো। যাই হোক, এই যা যা ঘটিচ্ছে এগুলোর দায় কলে প্রফেসর ইউনূসকে নেওয়া লাগবে। ফাইনালি তো আপনি অ্যাপ্রুভ করেছেন, তাই না? অপদার্থতার দায় আপনারও নেওয়া লাগবে। হামিদ তো বাসা থেকে বাড়িত না, যদি না ওয়াকার গ্রিন সিগন্যাল দিত। তা হামিদ তেলে বাসা থেকে বেরিয়েছে কার সাহসে? আসেন সেটাই না বুঝে দেখি। ওয়াকারের শক্তিতে ওই হারকুলিয়াস হয়ে গেছে, আর প্রফেসর ইউনূস সরকার সেটা ঠেকাইতে পারে না। এর দায় প্রফেসর ইউনূস সহ ওনার সরকারের সব উপদেষ্টাদের নিতে হবে, নিতেই হবে। রাষ্ট্রের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক ইনস্টিটিউট। আপনার উপদেষ্টারা সব কয়টা অরাজনৈতিক, রাজনীতির কিছুই বুঝেন না, বুঝেন না আপনারা, কিন্তু ভাব দুচানির বেলা আম্বিয়া সব কয়টা। তাই রাজনীতিটা করিচ্ছে ওয়াকার। আপনারা তো রাজনীতি করবেন না, পণ করিছেন রাজনীতি করবেন না, বুঝবেনও না। আবার খায় এসেছে আপনাদের 5 বছর ক্ষমতার থাকবে, পাবলিকে আন্দাই দিবে 5 বছর একেবারে। পাবলিকের ডলা খাইতে না চাইলে ড্যামেজ কন্ট্রোলের জন্য আজকে হাসিনার সব কয়টা প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করেন, আর জনগণের কাছে মাপ চান হাত জোর কইরা, যে আমরা ভাল শুন, মাপ কইরা দেন। জুলাই চার্টার লেখার কথা ছিল কবে? 5 আর 6 আগস্ট 2024-এ। ওই 2-3 দিন ধান্দা করিছে, কে উপদেষ্টা হবি, কে কোন মন্ত্রণালয় নিবি, কে কেমনে ধান্দা করবি, কে নায়ক হবি, কে মাস্টার মাইন্ড হবি। জুলাই চার্টার লেখা থাকলে প্রফেসর ইউনূসের হাতে একটা ম্যান্ডেট কাগজ ধরে দেওয়া যেত। এটা ছাত্রদের মনে হইলো ডিসেম্বরে গিয়া চোর পালাইছে, তখন বুদ্ধি বের হয়েছে, তখন চার্টার করা লাগবে। জুলাই আগস্ট বিপ্লবের সারা করেছে ছাত্ররাই আগে, আর কেউ না। ছাত্ররা বুঝে নাই যে তারা জনগণকে তৈরি করে নাই, জনগণকে তৈরি করছে অসংখ্য মানুষ বিরাট সময় ধইরা। ছাত্ররা কি পিয়াস করিমকে চেনে?
না চিনতো? উনি একা ব্যাটিং করে গেছে একটা দীর্ঘ সময়, একা একা হাসিনার শাসনের বিরুদ্ধে। তুইন মালিকরে চেনে? সে কি ফাইটটাই না দিছে পিয়াজ করিমের পাশে থাইকা? তুইন মালিককে তো চিনে না ছাত্ররা। ছাত্ররা তো সব নায়ক হইতে গেছে, ক্রেডিট নিতে গেছে, ইতিহাস হইতে চায় নাই, মাস্টার মাইন্ড হইতে গেছে। এটা একটা কালেকটিভ অ্যাচিভমেন্টকে ছাত্ররা নিজেদের বলে দাবি করেছে। এখানে মেজর মিস্টেক। এখন এক বিগত কাপড় দিয়ে শরীর ঢাকতে হবে, একবার সামনে উদাম হয়, একবার পিছে উদাম হয়। প্রত্যেক দিন ঘুমাইতে যাই একটা চিন্তা নিয়ে যে আজকে কি ব্লান্ডারটা করে সরকার। আমি অনেকবার কইছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে, করে নাই প্রফেসর ইউনূস। যারাই যায় উপদেষ্টা পরিষদে তারা ক্ষমতা উপভোগ করা শুরু করে, আর নিজের পছন্দ মতো লোক ঠাইসা ঠাইসা ঢোকায়, আর ব্লান্ডার করে একটার পর একটা। আজেন্ডার মালকে দেখায়। এর জিএম কাদেরকে কার ইশরায় বাইরে রাখা হয়েছে? ইনু যদি গ্রেপ্তার হইতে পারে, জিএম কাদেরকে কোন পুণ্য করিছে যে তারে অবাধে ঘুরতে দেওয়া হবে? আর তার দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদ, যে কিনা হাসিনা মন্ত্রী ছিল, তাকে এখন রাজনৈতিক সভা করতে দেওয়া হবে। হাসানুল হক ইনুর যা দায়, তার চাইতে কি জিএম কাদেরের দায় কম? আগস্টের 7 তারিখে মাইরের ভয়ে ওই কইছিল প্রফেসর ইউনূসের বিকল্প নাই, আমরা তারা সাহায্য করব। আবার পরের দিন আগ বাড়ায় কয় জীবন্ত কিংবদন্তি ডক্টর ইউনূস আমাদের অহংকার। কি হারামজাদা জাউরা জাউরা। আবার এখন কি বলে দেখেন, সংস্কার আমরা এই মুহূর্তে চাই না, আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমরা তাকে চাই না। তারা দেশকে পরিবর্তন করার জন্য কোনো কাজ করছেন না। আমরা এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আমরা আরেকটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয়। তাহলে আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না। দেশকে বিভক্ত করে প্রত্যেক মানুষকে বাদ দিয়েছে। আমরা আওয়ামী লীগ সহ আর অনেক দল মিলে সবসময় কোনো নির্বাচনে 50 ভাগের কম ভোট আমরা পাইনি, তাদের কোনো বাদ দিয়ে গেছে। উনি বলছেন যে আমরা ঐক্যবদ্ধ ভাবে সবকিছু করবো, উনি করছেন সম্পূর্ণ অনৈক্য ভাবে সব করছেন। শুনি স্যার কেমন জাউরার জাউরা ওরে আরামসে ঘুরবার দিচ্ছে প্রফেসর ইউনূস। তো ওই সাহসটা কে দিছে? জিএম কাদেরকে? প্রফেসর ইউনূস আপনার সরকার দিছে। এটাই আপনার অ্যাচিভমেন্ট। 9 মাসের মধ্যে অহংকার থেকে আপনার চায়না হয়ে গেছে। দুনিয়ার ভালসিনগুলারে ঢুকেছেন না, না পারে কাম, না পারে দাবরানি দিতে, না পারে বিপ্লবকে রক্ষা করতে। ওই জিএম কাদের রে 2টা বাড়ি দিলে 3 নাম্বার বাড়ি দেওয়ার আগে আব্বা বইলা দেখবে। আপনি কন প্রফেসর ইউনূস, আপনার সাথে আপনার সরকারের সাথে জিএম কাদেরের কি বোঝাপড়া? আমরা জানতে চাই কেন প্রফেসর ইউনূসের সরকার জোকার হামিদকে পলায় যাওয়া নিয়ে কোনো বিবৃতি বা ব্যাখ্যা দেয় নাই। আর শিরিন শারমিন তো এখনো দেশে আছে, শোনা যায় ওয়াকারের তত্ত্বাবধানে আছে। ওরে ধরেন না কেন? হাসিনা রেজিমে তো সে 3rd মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ছিল, নাকি ওয়াকারের জিম্মায় আছে জন্য 7 খুন মাপ? তারপরে পলাবে, পাবলিক রিয়াকশন হলে বলবে ইন্টারপোল দিয়া ধরায় আনবে। আমারও ইন্টারপোল দিয়ে ধরায় আনবে কইছিল হাসিনার পুলিশ। পলিটিশিয়ানরা ইন্টারপোল। এইবার আসেন দেখি কেমনে হামিদ পলাইলো। এই কাজটা করেছে এসবি। জাহাঙ্গীর ভাই কেছে সবাইকে আইনের আওতায় আনা হবে। একটা অপ্রত্যাশিত ঘটনা, এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। শুনেছেন দুঃখের কথা, উনি উনার তদন্তটা ঠিক মতো করেন নাই। পুলিশের এসবি এখনো পুরোপুরি মনিরুলের লোকদের দখলে। 60 থেকে 70% লোক মনিরুলের লোক। অনলাইনে মনিরুল 2 দফায় বিশ্বস্ত অফিসারদের দিয়ে মিটিং করছে, বেনজির শতাধিক পুলিশ সদস্য নিয়ে মিটিং করেছে, লুকায় করে নাই, বলে কয়ে মিটিং করেছে। বেনজির তার মিটিং এর কথা কনফিডেন্সের সাথে নিজেই মিডিয়া স্বীকার করেছে। আচ্ছা সবাই একবার ভাবেন তো যে মনিরুল বেনজির গত 15 বছর যে সমস্ত অপরাধ করেছে, ওই কি একা একা করেছে, 2 জন মিলে করেছে, নাকি 2 জনের একটা অর্গানাইজ টিম ছিল? তারা অর্গানাইজ ক্রিমিনাল গ্রুপের মতো তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে। এই টিমে এক একজনের এক এক ধরনের দায়িত্ব ছিল। কেউ ক্যাশিয়ার ছিল, টাকা গুনিছে, কেউ টার্গেট সিলেক্ট করেছে, কেউ অপারেশনসের দায়িত্ব ছিল, কেউ লিগ্যাল সাইট দেখতো, কেউ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে চাঁদা আদায় করত, কেউ গোল্ড স্মাগলারদের কাছ থেকে মাসে মাসে মাসোয়ারা নিত, কেউ সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন রাখতো, কেউ আইসিটি এক্সপার্টদের সাথে যোগাযোগ রাখতো, কেউ হুন্ডি করার লোকজনদের ম্যানেজ করত, কেউ অপারেশন করার আগে পুরো প্রক্রিয়া প্রেজেন্টেশন দিত, আর কেউ মিডিয়াতে প্রেস ব্রিফিং করার জন্য মিথ্যা স্ক্রিপ্ট লিখত। এইভাবে মনিরুল আর বেনজির 2টা মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছিল। এই সিন্ডিকেট প্রচুর টাকা কামাইছে, বিদেশে পাচারও করেছে। সরকারি অর্থ লুটপাট করার জন্য এদের আবার আর একটা টিম ছিল।
এনে কেউ লজিস্টিক দেখতো, কেউ সাপ্লাই দেখতো, কেউ ইকুইপমেন্ট দেখতো, কেউ ফার্নিচার, কেউ হাসপাতাল কেনাকাটা, কেউ ডেভেলপমেন্ট, কেউ বিবিধ খরচ এর কার্যক্রমগুলো পরিচালনা করেছে। তাদের সবারই একটাই লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল অবৈধভাবে কত টাকা আদায় করে বেনজিরকে দেওয়া যায় আর মনিরুলকে দেওয়া যায়। আর এসবির এখন যে বর্তমান লাইন আপ, এর 60% অফিসারই মনিরুলের লোক। এখনো যদি মনিরুলের কথা এসবি চলে, তাহলে এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা আর কি হইতে পারে? এখন যে এসবি টপ চিফ, সেও কি মনিরুলের কথায় চলে? আসেন একটু বুঝে দেখি। মনিরুলের পুরা সময় যে এসপি ইন্টেলিজেন্স দেখতো, সে কেমনে এখন এসবিতে কাজ করে। তার নাম হইতেছে মাহফুজা লিজা। এসপি কিশোরগঞ্জ আব্দুল হামিদকে ব্ল্যাকলিস্ট করে 26শে জানুয়ারি 2025 একটা চিঠি দিচ্ছে যে দেশের বাইরে যেন তাইটা যাইতে না দেওয়া হয়। দেন সেই লিস্টে 39 নাম্বার নাম হামিদের। জামাত নেতা আবার হামিদের শ্যালক, দেখেছেন? উনিও নাকি গেছেন হামিদের সাথে। কোন জেলার পুলিশ সুপার যদি ইমিগ্রেশনের চিঠি পাঠায়, তাদের পাঠানোর নামটা সিস্টেমে থাকে, সিস্টেমে ঢুকাইতে হয়। পাসপোর্ট নাম্বার বা নাম দিয়ে ইমিগ্রেশনে ঢুকাইলেই সার্চ দিলে অ্যালার্ট করে দেয় সিস্টেম। ওটা ঢুকায় নাই হামিদের নামটা। এবার দেখেন কে কি করেছে ইমিগ্রেশনে, এটা একটা জিডি করা হয়েছে। দেখেন জিডি স্ক্রিনশট, আমি পড়ে শোনাচ্ছি। ওইটা অনেক যা যা হয়েছে সেটা করছি আর কি। টিজি 340 বিমানে যায় চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককগামী যাত্রী আব্দুল হামিদ, পাসপোর্ট নাম্বার দিয়ে দিছে। এইটা সে পাসপোর্ট নাম্বার আর দেখায় না। যাই হোক, ফোন নাম্বারগুলোও দেখায় না আর কি। তো ভিআইপি টার্মিনালে আসলে টার্মিনাল ইনচার্জ ওসি ইমিগ্রেশন আলফা 11 স্যারকে অবগত করেন। আলফা 11 এটা হচ্ছে স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ইমিগ্রেশন অপারেশন, নাম হচ্ছে আক্তার। আক্তার কিন্তু আটকাইতে চাইছিল তারে। তো আলফা 11 মানে হচ্ছে আক্তার। আলফা 11 স্যার এনএসআই ডিজিএফআই কে অবগত করেন। এনএসআই এর সহকারী পরিচালক সানাউল্লাহ নুরি, তো ফোন নাম্বার আছে, ওইটা দেখায় না। এই যে অ্যাডিশনাল ডিআইজি আর এসএস ইমিগ্রেশন আসাদ একসময় জাতীয় সংসদে সার্জেন্ট আর্মস ছিলেন, তার সাথে হামিদের সখ্যতা ছিল। হামিদ তখন স্পিকার এবং ওসি ইমিগ্রেশন তাহসিনা আরিফ ও বরখাস্ত হয়েছে। তাহসিনা আরিফও এক্স আইজিপি শহীদুল হকের আত্মীয়, শরীয়তপুর বাড়ি। কিন্তু এনে পুরা এসবি সিন্ডিকেটটা জড়িত, কিন্তু মূল দোষ এসবি চিফের। তাকে জানানোর পরেও সে কিভাবে ক্লিয়ারেন্স দিল? আর ক্লিয়ারেন্স দেওয়ার আগে ডিজিএফআই এনএসআই কে জিজ্ঞেস করে কি আছে? ইমিগ্রেশনের মেইন কন্ট্রোল তো এসবি চিফের। সে কেন উপদেষ্টাদের জানাইলো না, ক্লিয়ারেন্স নিল না? কেন পুলিশ চিফকে জানাইলো না? সে কেন পুলিশ সুপার কিশোরগঞ্জের চিঠি অনুযায়ী ইমিগ্রেশন সফটওয়্যারে ইনপুট দেওয়া হলো না নামটা? সে কেন এখনো মনিরুলের লোকজনকে রেখে দিচ্ছে? মনিরুলের খাস চামচা জঙ্গি নাটকের মূল হোতাগুলা বেশিরভাগই এখন এসবিতে। এই যে মাহফুজা লিজা জঙ্গি ন্যারেটিভের রিসার্চ করতো প্রফেসর ইমতিয়াজের সাথে। অ্যাডিশনাল ডিআইজি হাসানুল জাহিদ পুলিশ হেডকোয়ার্টার্সের এনআইসি থেকে জঙ্গি নাটক সাজাইতো। এই যে এসপি আশিকুর জঙ্গির নাম কইরা অপারেশনে মানুষ খুন করতো। তো এই অ্যাডিশনাল ডিআইজি এসবি আশিকুর রহমান পলাশ মনিরুলের ভাড়াটক খুনি, সোয়াটে ট্রেনিং নিছে, বেশিরভাগ খুন এই করতো। গোলাম রসুল 2006 পর্যন্ত বিএনপি লেসপেন্সারি করেছে, 2007-এর -2 বাস্তবায়নে কাজ করেছে। পরে 2009-এর পর আওয়ামী লীগ সরকার তাকে খুব ভালো পদ না দিলেও তার চাকরি যায়নি এবং স্টাফ কলেজে তাকে রেখে দিছিল। কাজ করলো এসবি যাইতে দিল, এসবি চিফ যাইতে দিল। আর সেই হিসেবে তো কিশোরগঞ্জের এসপি নির্দোষ, তার শাস্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই হইতেছে তার শাস্তি দেওয়ার নমুনা। এই গোলাম রসুল যখন পুলিশ স্টাফ কলেজে ছিল, মুজিব কর্নার বানাইছিল, উদ্বোধন করছিল আসাদুজ্জামান খান কামাল। গোলাম রসুল 2013 সাল থেকে অতিরিক্ত ডিআইজি পদোন্নতি নিয়ে ঢাকায় চাকরি করে। বিপ্লব এবং আইজি ডাকাত শহীদুলের বিশ্বস্ত এবং আস্থাভাজন ছিল। 2007 সালে আওয়ামী সাইজা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয়। বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পটায় এসবি চিফের পোস্ট বাগাই নিছে। তার বাড়ি হইতেছে মুন্সিগঞ্জ। 11তম বিসিএসে পুলিশে 1991 সালে জয়েন করে। প্রত্যেকটা পুলিশ অফিসে মুজিব কর্নার বানানোর আইডিয়া এই মালের। তাহলে কারা কারা এই কাজে যুক্ত ছিল সবই তো দেখলেন। জাহাঙ্গীর সাহেব এসবি চিফরে সরান। এইবার আসেন ফাইনালি বলি, হামিদের ঘটনা একটা জিনিস ভালো হয়েছে। কি হয়েছে জানেন? হামিদ যাচ্ছিল নতুন ফ্রেশ আওয়ামী লীগ তার নেতৃত্বে কিভাবে হবে তার মিটিং করতে। সে ফিরে আসতো আওয়ামী লীগ কেমনে পুনর্গঠন করা হবে তার ইন্ডিয়ান নসিহত নিয়ে ইন্ডিয়ানদের সাথে মিটিং করতে যাচ্ছিল এবং হাসিনার সাথেও মিটিং করতে যাচ্ছিল। এখন আর ফিরবে না ডরে। তার মানে হাসিনা বাদে বিশুদ্ধ আওয়ামী লীগ গড়ার প্ল্যান অঙ্কুরে বিনষ্ট। ভালোই হয়েছে, জোকার হামিদ পলায় নাই, তারে পালাইতে দেওয়া হয়েছে। এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা না, এইটা একটা সুপরিকল্পিত এলিট ক্রাইম। আমরা কে কোথায় কিভাবে তারে ফ্রি পাস দিছে
কোথায় কোর্ট ক্লিয়ারেন্স দিছে সব খুঁজে বের করেছি, নাম দাম দিছি, প্রমাণ সহ দেখাইছি। কিন্তু এর আগে একটা জিনিস পরিষ্কার করে বলি, আমরা যেই সরকারের শর্তহীন সাপোর্ট দিছিলাম, সেই সরকার আমাদের পিঠে যেন ছুরি না মারে, মারলে কলে কোনো মাপ নাই। আমরা মনে করতেছি আপনারা ছুরি মারার চেষ্টা করতেছেন। আপনার উপদেষ্টা হয়েছেন জনগণের রক্ত ঘাম আর ত্যাগের বিনিময়ে। আমরা খাই নাই, ঘুমাই নাই, মরতে বসছি, আর আপনারা হোটেল আর হেলিকপ্টারে চড়ে উপদেশ বিলাইতেছেন। লজ্জা করে না? রাজনীতি বুঝেন না, পাবলিকের মুখ দেখেন না, মাঠ চেনেন না, তবুও ভাবেন এই রাষ্ট্র আপনারা চালাইবেন। এইটারে রাষ্ট্র চালানো, সরকার চালানো বলে না, এটা হইতেছে সুশীল গ্যাংস্টারিজম। ওয়াকার খেলা চালাইতেছে, আর আপনারা বসে বসে নাটক দেখতেছেন আর আঙুল চুষতেছেন। জোকার হামিদকেও তাই দিয়ে দিল, আপনারা তাকায় রইলেন। কারণ আপনারা সব সেফ গেম খেলতে চান, বিপ্লব চান না। চান হচ্ছে কান ফাটানো ক্রেডিট, চান মাস্টার মাইন্ড হইতে, নায়ক হইতে, ক্রেডিট নিতে। এখন এই সরকার যদি জনগণের হয়, তাহলে প্রশ্ন একটাই, হাসিনার প্রধান নির্বাচন কমিশনারদের গ্রেপ্তার করতে পারেন না কেন, করেন না কেন? রাজনীতি করে দেখান, হ্যাডম দেখান। কোনটা রাজনীতি? আমরা বারবার বলছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন, শুনেন নাই। এখন জনগণ বলবে এদের বাদ দেন, নাহলে সব ঘাট ধইরা নামায় দেব। হামিদ পলাইছে, ভালো হইছে, কিন্তু যেইগুলো আছে সেগুলো একটা একটা করে ধরতে হবে, নাইলে আপনাদের ধরবো, কয়া দিলাম। কারণ বিপ্লব এখনো জিন্দা আছে। ইনকিলাব জিন্দাবাদ।